বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের রেজাল্টের একটা প্রক্রিয়া চলছে এবং সমস্ত খাতায় দেখা হয়ে গেছে অলরেডি। এখন জাস্ট নাম্বার এনরোল্ড এবং তার সঙ্গে যারা একটু কম মার্কস পেয়েছে তাদের কিন্তু স্বাভাবিকভাবে 5 মার্কসের কাছাকাছি প্রায় বলবো, যাতে গ্রেস দিয়ে দিয়ে তাদের পাস করানো যায় সেরকমই কিন্তু একটা ব্যবস্থাপনা চলছে বা ভাবনা চিন্তা চলছে। এবার কথা হচ্ছে যে আমাদের তাহলে ন্যূনতম স্যার কত মার্ক পেতে হবে এবং পাস করতে গেলে ন্যূনতম কত লাগবে, কোন ডিভিশনে কত মার্ক, সে বিষয়ে একদম ক্লিয়ার একটা কনসেপ্ট তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি এই ভিডিও দেখার পর ন্যূনতম স্যার আমি এই পেয়েছি, আমি এই পেলে পাস করবো কিনা বা আমার টোটাল মার্ক পাস হবে কিনা এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো আজ আমি তোমাদের আলোচনার জন্য দুটো বিষয়কে বেছে নিয়েছি, একটা হচ্ছে মাধ্যমিক এবং আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। এবার যেহেতু উচ্চ মাধ্যমিকে আমাদের ক্ষেত্রে 4th সেমিস্টার এবং 3rd সেমিস্টার পর্যন্ত সবারই কিন্তু আমাদের যথারীতি পাস করা, অর্থাৎ আমাদের শুধুমাত্র ক্যালকুলেশন যেটা হবে সেটা হলো 4th সেমিস্টারের উপরেই কিন্তু আমাদের পাস ফেলটা কিন্তু বিচার করবে। যেহেতু 3rd সেমিস্টার আমরা সবাই পাস করে রয়েছি, সেহেতু 3rd সেমিস্টার পর্যন্ত আর কোনো ক্যালকুলেশন কিন্তু আমাদের জমা নেই, মানে ডিউ নেই সোজা কথা বলতে। আর মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের 7টা সাবজেক্ট রয়েছে, 1 2 3 4 5 6 7। মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের 7টা সাবজেক্ট রয়েছে, প্রত্যেক সাবজেক্টে আমাদের 25 করে পেতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক পাস মার্ক। এবার এই 25-এর মধ্যে আমরা জানি 25-এর মধ্যে আমাদের দুটো টাইপস আছে। একটা হচ্ছে 90 মার্কের আমরা পরীক্ষা দিয়েছি, আর 10 মার্কের আমাদের প্রজেক্ট রয়েছে। এবার স্বাভাবিক নিয়মে যেটা হচ্ছে তোমাদের টোটাল মার্কস যদি 20 হয় তাহলে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। 20 হলে হবে না, 21, ঠিক আছে। টোটাল মার্ক যদি 21 হয় তাহলে কিন্তু টেনশন নেওয়ার দরকার নেই। অর্থাৎ মনে করো তুমি প্রজেক্টে 10 পেয়েছো, তাহলে থিওরিতে যদি তুমি 11 পাও তাহলে কিন্তু তুমি রিল্যাক্সে থাকতে পারো যে তুমি পাস করে যাবে। এর থেকে সহজ কথা আর হয় না। অর্থাৎ তুমি যদি 11 পাও মাধ্যমিকে কোনো সাবজেক্টে 90-এর মধ্যে, তাহলেও কিন্তু তুমি পাস করবে, কিন্তু শর্ত একটা, তোমাকে প্রজেক্টে যদি তোমাকে 10 দেয়। এবার ধরো প্রজেক্টে তোমাকে 9 দিল, তাহলে তোমাকে কত পেতে হবে? থিওরিতে 12 পেতে হবে। প্রজেক্টে তোমাকে 8 দিল, তাহলে তোমাকে থিওরিতে কত পেতে হবে? 13 পেতে হবে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ এই যে 21 করে আমি ধরলাম, কিন্তু অ্যাকচুয়ালি পাস মার্ক কত? অ্যাকচুয়ালি পাস মার্ক কিন্তু 25। তাহলে আমাকে গ্রেজ মার্কটা কত দিল? 4 মার্ক। তাহলে মাধ্যমিকের ক্ষেত্রে ন্যূনতম গ্রেজ মার্ক কত আসতে চলেছে? 4 মার্ক কিন্তু গ্রেজ আসতে চলেছে। বোঝা গেল কি বললাম? একদম বেসিক কথা, মূল বিষয় এটাই হয়ে গেল। আমার পাস মার্ক কত? এবার আসবো আমরা দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্ট অনেকেই জানতে চায় যে স্যার আমি প্রথম সাবজেক্টে পাস করেছি, দ্বিতীয় সাবজেক্টে পাস করেছি, তৃতীয় সাবজেক্টে আমার স্যার সব মিলে ফেল হয়ে গেল, বা দেখা যাচ্ছে আমার 18 হচ্ছে, আমি সব সাবজেক্টে পাস করলাম, আমার কি ফেল হয়ে যাবে? অবশ্যই। মাধ্যমিকের ক্ষেত্রে যে নিয়ম রয়েছে তাতে করে কেউ যদি একটা সাবজেক্টে 25-এর কম পায় বা গ্রেজ মার্ক বাদ দিয়ে, বা একটা সাবজেক্টে ফেল করলে কিন্তু তাকে সেই সাবজেক্টটা আবার পুনরায় দিতে হবে। অনেকে প্রশ্ন করে স্যার আমি একটা সাবজেক্টে ফেল করেছি বা আমার নম্বর কম হয়েছে, আমি কি আবার নতুন করে সমস্ত পরীক্ষা দিতে পারি? না, সেটা কিন্তু তুমি সে মাধ্যমিকের ক্ষেত্রে বলো বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলো, সেটা কিন্তু সম্ভব নয়। শুধুমাত্র সিঙ্গেল যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা কিন্তু তোমাকে দিতে হবে। এই হলো মূল বিষয়। এবার একটু উচ্চ মাধ্যমিক বলে নিই, তারপর আবার মাধ্যমিকে আসছি। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 4th সেমিস্টারের ক্ষেত্রে আমরা দেখেছি দুটো টাইপসের পরীক্ষা হয়েছে। দুটো টাইপসের পরীক্ষার জন্য আমাদের, আমি বলি, আমাদের উচ্চ মাধ্যমিকের যে রেজাল্টটা বের হবে সেটা কিভাবে বের হবে? সেটা বের হবে 3rd সেমিস্টার, 4th সেমিস্টার, কথাটা ভালোভাবে বুঝবে, এবং তারপরে রয়েছে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল। এই তিনটে মিলে হচ্ছে আমার 100 মার্কস। এই তিনটে মিলে হচ্ছে আমাদের 100 মার্কস। এবার 3rd সেমিস্টারে সে আমাদের মার্কসের উপর ডিপেন্ড করবে। 40 মার্কেরও পরীক্ষা হতে পারে, আবার 35 মার্কেও পরীক্ষা হতে পারে। যাই হোক, আমরা কোনো না কোনো পরীক্ষা দিয়েছি। যদি 40 মার্কের পরীক্ষা হয় তাহলে স্বাভাবিকভাবে 12 পেতে হবে, আর যদি 35 মার্কের পরীক্ষা হয় তাহলে স্বাভাবিকভাবে 11 পেতে হবে। এই হলো আমাদের 10.5 বা 10 ধরা যেতে পারে। তো যাই হোক, এই হলো আমাদের ন্যূনতম পাস মার্ক। সেটা 4th সেমিস্টারের ক্ষেত্রেও তাই 12 পেতে হবে, আর এদিকে আমাকে 11 পেতে হবে। বোঝা গেল? আর এদিকে তোমার রয়েছে প্রজেক্ট। প্রজেক্টের ক্ষেত্রে, প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল, তোমার এদিকে স্বাভাবিকভাবে 6 মার্ক, এদিকেও স্বাভাবিকভাবে তোমার হচ্ছে এটা 6 নয়, এটা যেহেতু আমাদের 30 মার্কের হচ্ছে তোমার প্রজেক্ট, সেহেতু 3 তিরিখে 9 মার্ক পেতে হবে। এই হলো মূল বিষয়। অ্যাকচুয়ালি এটা 11 হয় না, 10.5 করে ধরা হয়, 10.5, এটাও 10.5। সেক্ষেত্রে যারা 35-এর মধ্যে পরীক্ষা দিচ্ছে এখানে 10 পেলেও মোটামুটি তাকে পাস বলে গণ্য করা হয়। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই হলো ন্যূনতম পাস মার্ক, মানে আমাকে এখানে পেতে হবে। তাহলে 3rd সেমিস্টার যথারীতি আমরা সবাই পাস হয়ে আছি, আমাদের রইল বাকি 4th সেমিস্টার। তাহলে 4th সেমিস্টারে আমাকে 40-এর মধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে তাতে 12 পেতে হবে, এবং যেগুলো 35-এর মধ্যে পরীক্ষা আছে তাকে সেখানে 10 পয়েন্ট প্লাস পেতে হবে। এবার কথা হচ্ছে স্যার আমার 2-3 মার্ক কম হচ্ছে, সেটা কত কম হলে আমাকে কত গ্রেড দিতে পারে? দেখো, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেহেতু
থার্ড সেমিস্টারে কিন্তু আমাদের কোনো গ্রেজের ব্যাপার ছিল না, কারণ থার্ড সেমিস্টারে গ্রেজ দেওয়ার কোনো জায়গা নেই, যেহেতু ওএমআর শিট আমাদের পরীক্ষা হয়েছে সেহেতু সম্পূর্ণরূপে ওএমআর শিটের উপরেই কিন্তু আমাদের ফিল আপ করতে হয়েছে। সেখানে এক্সট্রা নম্বর দেওয়াও বিপদ, এক্সট্রা নম্বর কাটাও বিপদ, সে কারণে কিন্তু কোনো এক্সট্রা বা কোনো গ্রেজ মার্ক কিন্তু এখানে থার্ড সেমিস্টারে দেওয়া হয়নি বা দেওয়া হয় না বা দেওয়া হবেও না। এবার যেটা এক্সট্রা গ্রেজ মার্ক দেওয়া যেতে পারে সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারে। ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কেউ যদি এই 12 যে টাকা দেখতে পাচ্ছ এখানে যদি কেউ 9 পায় তাহলেও কিন্তু তাকে মোটামুটি আমরা যতদূর তথ্য পাচ্ছি তাতে কিন্তু তাকে পাস করিয়ে দেওয়া হবে। আর এখানে যাদের 10 মার্কস রয়েছে তারা যদি সেখানে 8 মার্কস পায় তাহলেও কিন্তু সেখানে পাস করে দেওয়া হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 9 পেলেও পাস হবে, আবার এই যাদের 35-এ প্র্যাকটিক্যাল রয়েছে তাদের কিন্তু 8 পেলেও কিন্তু পাস হয়ে যাবে এবছরের জন্য। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য। অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম যে প্রায় 4 মার্ক মতো গ্রেজ মার্ক পাওয়া যেতে পারে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু সেখানে গ্রেজ মার্কের পরিমাণটা অ্যাকচুয়ালি গ্রেজ মার্কের পরিমাণটা কমছে না, সেটা হচ্ছে ওভারঅল যেহেতু আমাদের 40 মধ্যে পরীক্ষা হচ্ছে সেহেতু কিন্তু যদি আমরা বিচার করি যে এখানে প্রায় 3 মার্ক মতো গ্রেজ দেওয়া হচ্ছে আর এখানে প্রায় 2 মার্ক মতো গ্রেজ দেওয়া হচ্ছে, সেটা যদি 100 মার্কসে ধরি তাহলে সেটা কিন্তু 6 to 7% এরকম কিন্তু গ্রেজ হিসেবে চলে আসে। তো এই হলো মূল বিষয়। অর্থাৎ যদি কারো মনে হয় যে না আমার 2 মার্ক বা 4 মার্ক কম রয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যায় থাকার কথা নয়। বোঝা গেল কি বললাম? এবার আসা যাক পরবর্তী স্টেপ, সেটা হচ্ছে আমাদের তাহলে পাস ফেল নিয়ে আর কোনো কথা। ও আরেকটা বিষয় আছে, কেউ বললো যে স্যার আমার একটা সাবজেক্টে ফেল হচ্ছে বাদ বাকি সব সাবজেক্ট পাস হয়ে যাচ্ছে, আমি কি ফেল করবো? যেটা মাধ্যমিকে বললাম সেম টু সেম রুল রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে। অর্থাৎ কেউ যদি এক সাবজেক্টে ফেল করে তাহলে কিন্তু তাকে টোটাল পরীক্ষাটাই আবার তাহলে তাকে সেই সাবজেক্টের পরীক্ষাটা কিন্তু আবার দিতে হবে। আবার কেউ যদি বলে যে না স্যার আমি টোটাল সাবজেক্টের পরীক্ষা দেবো, সেটা কি সম্ভব? না, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ নিয়ম হচ্ছে যদি কেউ কোনো সাবজেক্টে একটা সাবজেক্টে ফেল করে তাহলে তাকে একটা সাবজেক্টের পরীক্ষা আবার নতুন করে দিতে হবে। বোঝা গেল কি বললাম? আশা করি এই নিয়ে আর কারো কোনো দ্বিমত থাকার কথা নয়, বা আমি পাস করবো কি করবো না, বা একটা সাবজেক্টে কম হচ্ছে কি আমি আমাকে আটকে দেওয়া হবে কিনা, এই নিয়ে কোনো আর কোনো সমস্যা থাকার কথা নয়। বোঝা গেল? সেটা মাধ্যমিকও বললাম, উচ্চ মাধ্যমিকও বললাম। এবার আমরা একটু পরবর্তী একটা সিম্পল কনসেপ্ট নিয়ে, যেটা হচ্ছে স্যার ফার্স্ট ডিভিশন মার্ক কত, সেকেন্ড ডিভিশন মার্ক কত, থার্ড ডিভিশন মার্কস কত। তো আমরা সবাই জানি যে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেটা বের হবে, মাধ্যমিক বলছি আগে উচ্চ মাধ্যমিকটা বলে নিই। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমাদের যেটা বের হবে স্বাভাবিকভাবে টোটাল আমাদের থার্ড সেমিস্টার, আমাদের ফোর্থ সেমিস্টার আর হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট সব মিলে 100 মার্ক। যেহেতু আমাদের 5টা সাবজেক্ট সেহেতু স্বাভাবিকভাবে 500-র মধ্যে আমাদের পরীক্ষা। তো 500-র মধ্যে যদি আমাদের পরীক্ষা হয় স্বাভাবিকভাবে আমাদের 30 করে আমাদের পাস মার্ক তো ন্যূনতম, 150 মার্কের উপরে দেখবে যদি আমরা পাস করি আমাদের 150+ নম্বর উঠবে, যেটা আমরা পাস বলবো বা যেটাকে আমরা শর্টকাটে বলবো থার্ড ডিভিশন মার্ক। ঠিক আছে? যদি আমরা তারপরে আমরা চলে আসবো 150 থেকে শুরু করে তাহলে 500-র মধ্যে 5 × 45% ইকুয়াল টু 2, আচ্ছা 20 আর 2 22, 225। 225 থেকে শুরু করে 299 পর্যন্ত হচ্ছে আমাদের সেকেন্ড ডিভিশন, আর 150 থেকে 224 পর্যন্ত যথারীতি আমাদের থার্ড ডিভিশন, আর যথারীতি 300 থেকে শুরু করে 374 পর্যন্ত আমাদের ফার্স্ট ডিভিশন, আর 375 প্লাস পাওয়া মানে সেটা হচ্ছে আমাদের স্টার মার্ক পাওয়া। বোঝা গেল কি বললাম? এই হলো আমাদের উচ্চ মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এবং স্টার মার্ক। আর মাধ্যমিকের ক্ষেত্রে কি হচ্ছে, এমপির ক্ষেত্রে আমাদের টোটাল মার্কস হচ্ছে 700। তো স্বাভাবিকভাবে আমরা যদি 700-র মধ্যে, তাহলে পাস মার্ক কত আমরা জানি 25% পেলে আমাদের পাস মার্ক। তাহলে আরেকটা কথা প্রশ্ন অনুসারে আমার দিক থেকে মনে পড়ে গেল, অনেকে বলে স্যার আমার ধরেন আমি 20 পেয়েছি আমাকে স্যার 25 করে দেওয়া হবে, তাহলে কি আমার সার্টিফিকেটে কি লেখা থাকবে যে 25 করে লেখা এই 20 পেয়েছি? না, সেটা কখনো লেখা থাকবে না। সার্টিফিকেটে সবসময় এই পাস মার্ক যেটা থাকে সেটাই কিন্তু লেখা থাকে। ঠিক আছে? ওই কত পেলে সেটা কিন্তু লেখা থাকে না। কিন্তু আমরা মার্কশিট দেখলে মোটামুটি বুঝতে পারি, বা তোমরাও বুঝতে পারবে যে যখনই দেখবে যে একটা দুটো সাবজেক্ট 25 তার মানে বুঝতে হবে যে অবস্থা খুবই খারাপ ছিল, কোনো মতে টেনে টেনে তোমাকে পাস করিয়ে দিয়েছে, এটুকু বোঝা যায়। তো যাই হোক, এবার এই 25% মানে পাস মার্ক ন্যূনতম, তাহলে 700-র মধ্যে কত পেতে হবে? 7 × 25 ইকুয়াল টু 3, 7 × 14 3 175। মানে 175 তোমাকে ন্যূনতম কিন্তু মাধ্যমিকে পেতেই হবে। তারপরে তোমাকে যদি সেকেন্ড ডিভিশন পেতে হয় তাহলে তোমাকে 3 × 3 315, মানে 175 থেকে 315 পর্যন্ত, 315 নয় সরি 314 পর্যন্ত হচ্ছে তোমার, এটা হচ্ছে থার্ড ডিভিশন। ঠিক আছে? আর যথারীতি 315 থেকে শুরু করে সেকেন্ড 315 থেকে শুরু করে তোমার 7 × 60% ইকুয়াল টু হচ্ছে 420, তার মানে 419 পর্যন্ত হচ্ছে তোমার সেকেন্ড ডিভিশন। আর
420 থেকে শুরু করে তোমার এটা 525 হবে, 525 পর্যন্ত হচ্ছে 524 পর্যন্ত হবে, 524 পর্যন্ত ফার্স্ট ডিভিশন, আর 525 থেকে শুরু করে বাদ বাকি যা পাবে সেটা হচ্ছে স্টার মার্ক। এই হলো মূল বিষয় আমাদের, অর্থাৎ কোনটা কোন ডিভিশন, কোনটা কোন সিস্টেমে আমরা পাস করব, আমাদের গ্রেজ মার্ক কত দেওয়া হতে পারে বা কি হতে পারে, ওভারঅল একটা রেজাল্ট সম্পর্কিত আইডিয়া। আশা করি বিষয়টা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। ধন্যবাদ।